বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি কৌটিল্যের রাষ্ট্রচিন্তা নিয়ে বা রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করব। কৌটিল্য রাষ্ট্রশাসন সম্পর্কিত বাস্তব বিধি ব্যবস্থার নীতিগুলি লিপিবদ্ধ করতেই তার অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন। তার অর্থশাস্ত্রে যে রাষ্ট্রনীতির উল্লেখ করেছেন তা এক কথায় বিস্ময়কর। সকল যুগের এবং সকল রাষ্ট্রের জন্যই অর্থশাস্ত্রে একটি প্রাসঙ্গিক রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ। তিনি বলেছেন যে রাষ্ট্রের প্রয়োজনের ভিত্তিতে তার রাষ্ট্রনীতি নির্ধারিত হবে। কৌটিল্য এমন এক রাষ্ট্রের কথা বলেছিলেন যার ক্ষমতা হবে অসীম এবং সমাজ, অর্থনীতি ও আদর্শ হবে সুউন্নত। তিনি তার অর্থশাস্ত্রে যেসব রাষ্ট্রনীতির দিকগুলো উল্লেখ করেছেন সেগুলি হলো রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ। সেটা কি? অর্থশাস্ত্রে রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করা হয়েছে। জীবদেহের সঙ্গে যেমন তার অঙ্গ প্রত্যঙ্গের জৈব সম্পর্ক থাকে, তেমনি রাষ্ট্রের সঙ্গেও তার বিভিন্ন অঙ্গের সম্পর্ক আছে। কৌটিল্য রাষ্ট্রের 7টি অঙ্গের কথা বলেছেন। সেগুলি হলো স্বামী বা রাজা, অমাত্য বা আমলাগোষ্ঠী, পুর বা দুর্গ শহর, জনপদ বা রাষ্ট্র, কোষ বা অর্থভাণ্ডার, দণ্ড বা শাস্তিবিধান, মিত্র বা বন্ধু, রাজা। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সম্পর্কিত কৌটিল্যের এই তত্ত্ব সপ্তাঙ্গ তত্ত্ব নামে পরিচিত। দ্বিতীয় কি বলেছেন? রাষ্ট্রের আয়তন। তিনি একটি আদর্শ রাষ্ট্রের আয়তন কীরূপ হওয়া উচিত সেই বিষয়ে সুস্পষ্টভাবে তার অর্থশাস্ত্রে উল্লেখ না করলেও অনেকে মনে করেন যে তিনি বৃহদায়তন রাষ্ট্রের পক্ষপাতী ছিলেন। অবশ্য কেউ কেউ যুক্তি দেখান যে তিনি বৃহদায়তন রাষ্ট্রের পক্ষপাতী ছিলেন না, কেননা কৌটিল্য যে সুশাসিত ও জনকল্যাণমূলক রাষ্ট্রের কথা বলেছেন তা বৃহদায়তন রাষ্ট্রে কার্যকরী করা সম্ভব নয়। 3 কি? রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা। কৌটিল্য রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রের কথা বলেছেন। আধ্যাত্মিক বিষয়ে পুরোহিতের শ্রেষ্ঠত্ব ঘোষিত হলেও রাষ্ট্রের বাস্তবের মাটিতে রাজার ক্ষমতাকে পুরোহিত কোনোভাবেই প্রভাবিত করার অধিকারী নন। পুরোহিত কোনো শাস্তিযোগ্য অপরাধ করলে কৌটিল্য নির্দ্বিধায় তার চরম শাস্তির পক্ষে সওয়াল করেছেন। এছাড়া ডক্টর রামশরণ শর্মা কৌটিল্যের রাষ্ট্রচিন্তার ধর্মনিরপেক্ষ চরিত্রের উদাহরণ দিয়েছেন যে উচ্চপদস্থ রাজকর্মচারীরা ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিবর্তে রাজার প্রতি অনুগত থাকবেন বলে কৌটিল্যের নির্দেশ ছিল। বিচারক পদে নিয়োগের পূর্বে কৌটিল্য প্রার্থীর ধর্ম, বিচার বিবেচনা উপেক্ষা করার মানসিকতা যাচাই করে নিতেন। 4 রাজার ক্ষমতা। অর্থশাস্ত্র অনুসারে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন রাজা। তিনি রাষ্ট্রের প্রধান অঙ্গ এবং পার্থিব জগতের চূড়ান্ত সার্বভৌম কর্তৃত্বের অধিকারী। তার কর্তৃত্বকে অমান্য করার ক্ষমতা কারও নেই। রাষ্ট্রের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুই হলেন রাজা। সামরিক, বেসামরিক, প্রশাসন, বিচার ব্যবস্থা সর্বত্রই রাজার একাধিপত্য। অবশ্য রাজার ক্ষমতার উপর কিছু নিয়ন্ত্রণ আরোপের কথাও তিনি বলেছেন, কেননা রাজাই রাষ্ট্র নয়, তিনি রাষ্ট্রের অংশ মাত্র। রাষ্ট্র পরিচালনায় অনেকের সাহায্য তার প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজার মন্ত্রিমণ্ডলী। অবশ্য রাজা গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করলেও তাদের পরামর্শ গ্রহণ করতে তিনি বাধ্য নন। 5 রাজার গুণাবলী। তিনি বলেছেন যে রাজার রাজকীয় দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালন করার জন্য 4টি বিশেষ গুণ থাকা দরকার। 1 উত্থান গুণ,
সেটা কি উৎসাহ ও উদ্যম সহকারে সর্বদা সব কাজে নিযুক্ত হওয়ার গুণই হলো উত্থান গুণ। 2 অভিগামিক গুণ, ন্যায়পরায়ণতা, ধর্মপরায়ণতা, নম্রতা, বিচক্ষণতা, শত্রু দমনে দক্ষতা প্রভৃতি হলো অভিগামিক গুণ। 3 ব্যক্তিগত গুণ, তীক্ষ্ণ মেধা, বাকপটুতা, সংকটে সংযম ও স্থিরতা প্রভৃতি হলো ব্যক্তিগত গুণ। 4 প্রজ্ঞা গুণ, প্রখর স্মৃতিশক্তি, দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যে কোনো সমস্যার সঠিক বিশ্লেষণ করা প্রভৃতি হলো প্রজ্ঞা গুণ। এছাড়াও তিনি রাজাকে ইন্দ্রিয় সংযমী, সত্যবাদী প্রভৃতি গুণের অধিকার হওয়ার কথা বলেছেন। 6 রাজার কার্যাবলী, কৌটিল্য রাজার অবশ্য পালনীয় বিভিন্ন কার্যাবলীর উল্লেখ করেছেন। সেগুলো কি? 1 প্রজা কল্যাণ, রাজা দেশের সুশাসন ও প্রজা কল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রণয়ন করবেন। 2 রাজকর্মচারী নিয়োগ, রাজকার্য সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্দেশ্যে রাজা বিভিন্ন মন্ত্রী, অমাত্য ও অন্যান্য কর্মচারী নিয়োগ করবেন এবং সিদ্ধান্ত গ্রহণের পূর্বে মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করবেন। 3 রাজস্ব আদায়, রাজকোষ সর্বদা পূর্ণ রাখতে রাজা রাজস্ব সংগ্রহ ও রাজস্ব বৃদ্ধির বিষয়ে নজর দেবেন। 4 বৌদ্ধিক বিকাশ, প্রজাদের শিক্ষা, যোগ্যতা ও বুদ্ধির বিকাশে রাজা যত্নবান হবেন। 5 সামরিক অভিযান, শত্রু রাষ্ট্রের আক্রমণ প্রতিহত করতে শত্রুর বিরুদ্ধে রাজাকে সামরিক অভিযান পরিচালনার দায়িত্ব নিতে হবে। 6 রাজার নিরাপত্তা, রাজা নিজের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়েও সচেতন হবেন। 7 বিচার বিভাগের প্রধান, দেশের বিচার বিভাগের প্রধান হিসাবে রাজা দায়িত্ব পালন করবেন। 8 পুরোহিত নিয়োগ, যোগ্যতা বিচার করে রাজা রাষ্ট্রের সর্বোচ্চ পুরোহিতকে নিয়োগ করবেন। 9 গুপ্তচর নিয়োগ, দেশের অভ্যন্তরে ও বাইরে যাবতীয় ঘটনার খবর সংগ্রহের উদ্দেশ্যে রাজাকে বহু গুপ্তচর নিয়োগ করতে হবে। 7 কি? তিনি প্রজা কল্যাণ কথা বলেছেন। কৌটিল্য পুলিশি রাষ্ট্রের বিপক্ষে এবং প্রজা কল্যাণমূলক রাষ্ট্রের সপক্ষে মত প্রকাশ করেছেন। তার মতে রাষ্ট্রই হলো প্রজাদের একমাত্র রক্ষাকর্তা, তাই প্রজা সাধারণের মঙ্গল সাধন করাই রাজার গুরুত্বপূর্ণ কর্তব্য। কৌটিল্যের প্রজা কল্যাণকামী রাষ্ট্রের ধারণাকে কেউ কেউ যোগক্ষেম নামে অভিহিত করেছেন। কৌটিল্যের মতে রাষ্ট্র 2টি উপায়ে প্রজা কল্যাণের দায়িত্ব পালন করতে পারে। 1 দুর্গতদের কল্যাণ, রাষ্ট্র প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষের সময় প্রজাদের ত্রাণ দেবে, কৃষকদের বীজ সরবরাহ করবে, মহামারী প্রতিরোধের উদ্যোগ নেবে, অসহায় বৃদ্ধ ও বিধবাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে ইত্যাদি। আর 3 সর্বসাধারণের কল্যাণ, সর্বসাধারণের কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্র বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়িত করবে, অসাধু ব্যবসায়ীদের শাস্তি দিয়ে সাধারণ মানুষকে রক্ষা করবে, সমাজ কল্যাণে মানুষকে উৎসাহিত করবে ইত্যাদি। 8 কি? ভূমি ব্যবহার ও কৃষি, রাষ্ট্রীয় সম্পদের পর্যাপ্ত বিকাশের প্রয়োজনে কৌটিল্য রাষ্ট্রীয় ভূমির সঠিক ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, আদর্শগতভাবে রাষ্ট্রের কর্তব্য হল সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস জমির উপর সর্বদা রাষ্ট্রীয় তদারকি বজায় রাখা। এছাড়া কৃষিকার্যের প্রতি রাষ্ট্রের সর্বদা যত্নশীল থাকা উচিত। জমিতে বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত চাষবাসের সমগ্র প্রক্রিয়া কৃষককে সাহায্য করার জন্য সরকারি কর্তৃপক্ষকে রাষ্ট্রের নির্দেশ দেওয়া উচিত।
নয় দুর্গ ও নগর নির্মাণ। রাষ্ট্রের কেন্দ্রস্থলে এবং চারিদিকে বিভিন্ন দুর্গ ও নগর নির্মাণের পরিকল্পনা করা রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেছেন। দুর্গ ও নগরগুলি একদিকে রাষ্ট্রকে বৈদেশিক আক্রমণের থেকে রক্ষা করবে, অন্যদিকে অভ্যন্তরীণ ক্ষেত্রে নিরাপত্তা দেবে। কৌটিল্য 4 ধরনের দুর্গের কথা বলেছেন। সেগুলি হলো পার্বত্য দুর্গ, অরণ্য দুর্গ, জল দুর্গ এবং মরু দুর্গ। এছাড়া নগরগুলি বিশালাকার বাজার হিসেবে কাজ করবে এবং এখান থেকে রাষ্ট্র প্রভূত রাজস্ব অর্জন করতে পারবে। 10 কি উপনিবেশের বিস্তার। কৌটিল্য রাষ্ট্রের অধীনস্থ বর্তমান উপনিবেশগুলিকে সমর্থনের পাশাপাশি রাষ্ট্রের নতুন উপনিবেশ স্থাপনের কথা বলেছেন। এর উদ্দেশ্য হল উপনিবেশের সংখ্যা বাড়লে রাষ্ট্রের আয়তন বাড়বে এবং জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং রাষ্ট্রের রাজস্ব আদায় বাড়বে। বেশি রাজস্ব আদায়ের ফলে রাজকোষ সর্বদা সমৃদ্ধ থাকবে এবং রাজকোষের অর্থশক্তির সহায়তায় রাজা তার সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়িত করতে পারবেন। উপনিবেশ থেকে সকল ধরনের সম্পদ আহরণের ফলে রাষ্ট্রের শক্তি বৃদ্ধি হবে। এই সম্পদ প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট উভয়ই হতে পারে। 11 আত্মনির্ভরশীল অর্থনীতি। কৌটিল্য বলেছেন রাষ্ট্রের অর্থনীতি হবে সম্পূর্ণ আত্মনির্ভরশীল। তার মতে রাষ্ট্রের অর্থনীতি কখনোই বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল হবে না। তিনি বরং রাষ্ট্রের অভ্যন্তরীণ বাণিজ্যের অগ্রগতির উপর বেশি গুরুত্ব দিয়েছেন। তার মতে পণ্য সামগ্রীর প্রতিটি প্রবেশদ্বারে শুল্ক আদায় করতে হবে, তবে বাণিজ্যের সুবিধার্থে এবং শুল্ক ফাঁকি রোধ করার উদ্দেশ্যে আদায়কৃত শুল্কের পরিমাণ হবে একেবারে ন্যূনতম। 12 সমাজ। রাষ্ট্রের সমাজ হবে উদার ও উন্মুক্ত। সমাজে সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকতে হবে। সমাজের সকল মানুষের জন্য রাষ্ট্র একই আইন প্রণয়ন করবে। দাসদের প্রতি সদয় ব্যবহার করতে হবে। সামাজিক শোষণ এবং পুরুষের নিষ্ঠুর ব্যবহারের কারণে যে সকল নারী অসহায় অবস্থায় পড়ে আছে, সমাজকে তাদের রক্ষার দায়িত্ব নিতে হবে। সবশেষে বলা যায়, প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি চর্চায় সর্বাধিক গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য গ্রন্থ হল কৌটিল্যের অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রে কৌটিল্য সুদূর প্রাচীনকালে রাষ্ট্রনীতি বিষয়ক আলোচনার যে উৎকর্ষের পরিচয় দিয়েছে তা বিস্ময়কর। আধুনিক রাষ্ট্রনীতির চর্চায় ইতালির ম্যাকিয়াভেলির যে স্থান, প্রাচীন যুগের রাষ্ট্রনীতির চর্চায় কৌটিল্যের স্থান অনুরূপ। কৌটিল্যের অর্থশাস্ত্র এবং ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সের মধ্যে সময়ের ব্যবধান প্রায় 2000 বছর। অর্থাৎ ম্যাকিয়াভেলি আধুনিক যুগের রাষ্ট্রনীতি চর্চায় যে উৎকর্ষের পরিচয় দিয়েছেন, কৌটিল্য সেই উৎকর্ষের পরিচয় দিয়েছেন তারও 2000 বছর আগে। সুতরাং কৌটিল্যের কৃতিত্ব অনেক বেশি দাবি রাখে রাষ্ট্রনীতি বিষয়ক যে চিন্তার ক্ষেত্রে তিনি যে বক্তব্য করেছিলেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।